একটানা ঘোর অন্ধকার রাতে হঠাৎ যদি এক ফালি চাঁদের আলো এসে পড়ে, ঠিক তেমনি পরাধীন ভারতের বুকে এক আলোর দিশারি হয়ে জন্মেছিলেন তিনি। নমস্কার দর্শক বন্ধুরা, এডুভাই স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি আপনি জ্ঞান অর্জন করতে, অনুপ্রাণিত হতে এবং জীবনকে নতুন চোখে দেখতে ভালোবাসেন, তবে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এমন একটিও অনুপ্রেরণামূলক ভিডিও আপনার মিস না হয়। আজ আমরা এমন এক ব্যক্তিত্বের মহাকাব্যিক গল্প শুনব, যার লেখা গান আর কবিতা আমাদের আনন্দ, দুঃখ আর একাকিত্বের একমাত্র পরম আশ্রয়। আমরা কথা বলছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। কলকাতার জোড়াসাঁকোর এক অত্যন্ত প্রভাবশালী এবং বনেদি পরিবারে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ যার জন্ম। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং শারদাসুন্দরী দেবীর চতুর্দশ সন্তান ছিলেন এই ছোট্ট রবি। বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি, চারদিকে চাকর বাকরদের কড়া শাসন আর নিয়মের বেড়াজাল। তার শৈশব কেটেছিল একরকম বন্দি দশায়, যাকে তিনি নিজেই পরবর্তীতে ভৃত্যরাজতন্ত্র বলে ডেকেছিলেন। বাড়ির জানলা দিয়ে বাইরের পুকুর, ঘাটে মানুষের স্নান করা, বিশাল বটগাছ আর সাধারণ মানুষের চলাচল দেখেই তার মনে এক অদ্ভুত কল্পনার জগৎ তৈরি হতো। স্কুলের চার দেয়ালকে তার মনে হতো একটা নির্দয় জেলখানার মতো। ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, কোনো স্কুলেই তিনি মন টেকিয়ে রাখতে পারলেন না। শিক্ষকেরা যখন ক্লাসে পড়াচ্ছেন, রবি তখন জানলার বাইরে তাকিয়ে মেঘের ওড়াউড়ি দেখতেন। কিন্তু পড়াশোনা মোটেও থেমেছিল না। বাড়িতেই তার শিক্ষার আসল ভিত তৈরি হয়েছিল। কাকভোরে ঘুম থেকে উঠে বাবার কড়া নির্দেশনায় তিনি শিখেছেন সংস্কৃত ব্যাকরণ, ইংরেজি ভাষা, গণিত, বিজ্ঞান, এমনকি শরীরচর্চার জন্য কুস্তি এবং গানও। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর যখন তাকে হিমালয় ভ্রমণে নিয়ে গেলেন, তখন রবির ভেতরের সুপ্ত প্রতিভা যেন প্রথমবার মুক্ত বাতাস খুঁজে পেল। পাহাড়ের বিশালতা, উপনিষদের গভীর মন্ত্র আর প্রকৃতির নিস্তব্ধতা তার কচি মনে গভীর প্রভাব ফেলেছিল। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, আর কিশোর বয়সেই তিনি ভানুসিংহ ছদ্মনামে চমৎকার সব বৈষ্ণব পদাবলী লিখে বাংলার সাহিত্য সমাজকে পুরোপুরি চমকে দিয়েছিলেন। 1878 সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে তাকে পাঠানো হয় ইংল্যান্ডে। কিন্তু ব্রাইটন এবং লন্ডনের প্রথাগত আইনি পড়াশোনাও এই মুক্ত মনের মানুষকে বেঁধে রাখতে পারল না। তবে এই সফর তাঁর জন্য এক নতুন ডোর্স বা দরজা খুলে দিয়েছিল। সেখানে তিনি ওয়েস্টার্ন মিউজিক বা পাশ্চাত্য অপেরা এবং তাদের সংস্কৃতিকে খুব কাছ থেকে দেখেন। বিদেশের সেই সুরের দোলা লাগিয়ে দেশে ফিরে তিনি তৈরি করলেন বাল্মীকি প্রতিভার মতো গীতিনাট্য, যা বাংলা সঙ্গীতে এক নতুন বিপ্লব এনেছিল। কোনো ডিগ্রি ছাড়াই তিনি দেশে ফিরে আসেন এবং পুরোপুরি জড়িয়ে পড়েন সাহিত্য সাধনায়। এরই মাঝে 1883 সালে মৃণালিনী দেবীর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর জীবনের এক নতুন অধ্যায় শুরু হল, যখন বাবার আদেশে তাকে জমিদারি দেখভালের জন্য বাংলাদেশের শিলাইদহ এবং পতিশরে যেতে হয়। জমিদারি পরিচালনা করতে গিয়ে রবীন্দ্রনাথ প্রথমবারের মতো গ্রামীণ বাংলার সাধারণ মানুষ, দরিদ্র কৃষক আর নদীমাতৃক প্রকৃতির খুব কাছাকাছি আসেন। পদ্মাবক্ষে বোটে চড়ে মাসের পর মাস কাটানোর সময় গ্রামীণ বাংলার যে অপরূপ রূপ তিনি দেখেছিলেন, তা তার সোনার তরী কাব্যগ্রন্থ এবং অসংখ্য বিখ্যাত ছোট গল্পের জন্ম দেয়। তিনি বুঝতে পেরেছিলেন, বড় শহরের চাকচিক্যের বাইরে আসল ভারতের প্রাণ লুকিয়ে আছে এই মাটির মানুষগুলোর মাঝেই। তিনি শুধু জমিদার ছিলেন না, কৃষকদের জন্য আধুনিক চাষাবাদ, সমবায় ব্যাংক এবং শিক্ষার আলো পৌঁছে দেওয়ার কাজও তিনি সেই সময়ই শুরু করেছিলেন। জীবন যেখানে তাকে একদিকে খ্যাতির শিখরে নিয়ে যাচ্ছিল, অন্যদিকে একের পর এক ঝোড়ো হাওয়া তার ব্যক্তিগত জীবনকে লণ্ডভণ্ড করে দিচ্ছিল। 1902 থেকে 1907 সালের মধ্যে মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি হারান তার স্ত্রী মৃণালিনী দেবী, কন্যা রেণুকা, বাবা দেবেন্দ্রনাথ এবং তার সবচেয়ে আদরের ছোট ছেলে সমীন্দ্রনাথকে। কলেরায় আক্রান্ত হয়ে মাত্র 13 বছর বয়সে চোখের সামনে আদরের সন্তানের মৃত্যু রবীন্দ্রনাথকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছিল। একজন বাবার পক্ষে এই শোক সহ্য করা কতটা কঠিন তা সহজেই অনুমেয়। কিন্তু সাধারণ মানুষ যেখানে শোকে স্তব্ধ হয়ে যায়, রবীন্দ্রনাথ সেই অন্তহীন কষ্টকে রূপান্তরিত করেছিলেন এক পরম শান্তিতে। শোকের সেই গভীর অন্ধকার থেকেই তিনি খুঁজে নিয়েছিলেন সৃষ্টির পরম আলো। তিনি নিজের সমস্ত ব্যক্তিগত দুঃখকে ভুলে গিয়ে নিজেকে সঁপে দিলেন শিক্ষার এক নতুন আদর্শ তৈরিতে। কলকাতার কোলাহল আর ইটের দেয়াল ছেড়ে বীরভূমের বোলপুরে তিনি গড়ে তুললেন ব্রহ্মচর্যাশ্রম, যা পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বা শান্তিনিকেতন নামে পরিচিত হয়। তিনি এমন এক শিক্ষা প্রাঙ্গণ চেয়েছিলেন, যেখানে পরীক্ষার কোনো ভয় থাকবে না, চার দেয়ালের বন্দিত্ব থাকবে না।
শিক্ষার্থীরা প্রকৃতির কোলে উন্মুক্ত আকাশের নিচে গাছের তলায় বসে সরাসরি প্রকৃতির কাছ থেকে শিক্ষা লাভ করবে এবং একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। 1910 সালে প্রকাশিত হয় তার গভীর আধ্যাত্মিক চেতনার ফসল গীতাঞ্জলি। এর কিছুকাল পর তিনি যখন শারীরিক অসুস্থতা নিয়ে আবার ইংল্যান্ডে যাচ্ছিলেন, তখন জাহাজের ডেকে বসে নিজের একাকিত্ব কাটাতে এই কবিতাগুলোর ইংরেজি অনুবাদ করতে শুরু করেন, যার নাম দেওয়া হয় সং অফারিংস। লন্ডনের এক সাহিত্য সভায় যখন কবি ডব্লিউ.বি. ইয়েটসের উপস্থিতিতে এই কবিতাগুলো পাঠ করা হচ্ছিল, তখন ঘরের ভেতরে থাকা সমস্ত বিদগ্ধ পণ্ডিতেরা নিস্তব্ধ হয়ে গিয়েছিলেন। প্রাচ্যের এই আধ্যাত্মিক আর মর্মী সুর তাঁদের ইউরোপীয় হৃদয়কে এমনভাবে স্পর্শ করেছিল যা তাঁদের যান্ত্রিক সাহিত্যে আগে কখনো দেখা যায়নি। ফলস্বরূপ 1913 সালে তিনি প্রথম ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে পৃথিবীর সর্বোচ্চ সম্মান নোবেল পুরস্কার লাভ করেন। এই একটি ঘটনা রাতারাতি বিশ্বমঞ্চে পরাধীন ভারতবর্ষ এবং বাংলা ভাষাকে এক অনন্য সম্মানের আসনে বসিয়ে দেয়। সারা পৃথিবী অবাক হয়ে তাকিয়ে দেখেছিল এই প্রাচ্যের ঋষির দিকে। রবীন্দ্রনাথ শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন এক দূরদর্শী সমাজ সংস্কারক এবং প্রখর দেশপ্রেমিক। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি রাজপথে নেমে এসেছিলেন, রাখি বন্ধন উৎসবের মাধ্যমে হিন্দু মুসলিম সম্প্রীতির ডাক দিয়ে গেয়েছিলেন বাংলার মাটি বাংলার জল। 1919 সালে যখন ব্রিটিশ শাসক জালিয়ানওয়ালাবাগের নিরীহ নিরস্ত্র ভারতীয়দের ওপর নৃশংস হত্যাকাণ্ড চালায়, তখন ক্ষোভে ও তীব্র প্রতিবাদে ফেটে পড়েন বিশ্বকবি। তিনি ব্রিটিশ সরকারের দেওয়া সর্বোচ্চ সম্মান নাইটহুড বা নাইটহুড উপাধি এক লহমায় প্রত্যাখ্যান করেন। ব্রিটিশ বড়লাটকে লেখা চিঠিতে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দেশের মানুষের এই বুকফাটা কান্নার পর এই ধরনের কৃত্রিম খেতাব তার বুকে কাটার মতো বিঁধছে। তিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন, চীন, জাপান, আমেরিকা, ইউরোপ, পারস্য, সব জায়গায় তিনি যুদ্ধের বিরুদ্ধে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন। ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের জাতীয় সঙ্গীতই তার অমর রচনা, যা পৃথিবীর ইতিহাসে এক বিরল এবং অনন্য দৃষ্টান্ত। জীবনের শেষ দিনগুলোতে এসে যখন তার বয়স 70 পেরিয়ে গেছে, তখন তিনি এক নতুন মাধ্যমে নিজেকে প্রকাশ করলেন, সেটি হলো ছবি আঁকা। তার আঁকা অদ্ভুত আর আধুনিক ছবিগুলো সারা বিশ্বের শিল্প সমাজকে নতুন করে চমকে দিয়েছিল। 1941 সালে 7ই আগস্ট বাংলার 22শে শ্রাবণ এই মহান আলোর প্রদীপটি চিরতরে নিভে যায়, কিন্তু রেখে যায় এক অক্ষয় ও অমর কীর্তি। কিশোর বয়সের সেই স্কুল ছুট ছেলেটি থেকে বিশ্বকবি হয়ে ওঠার এই যে অবিশ্বাস্য পথচলা, তা আমাদের প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় যে কোনো প্রথাগত ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট মানুষের মনের ইচ্ছা, সাধনা আর ভেতরের প্রতিভাকে আটকে রাখতে পারে না। রবীন্দ্রনাথের পুরো জীবনটাই আমাদের শেখায় যে জীবনের আসল সার্থকতা পরিস্থিতিও সামনে মাথা নত করাতে নয়, বরং নিজের ভেতরের সৃষ্টিশীলতাকে চিনে নিয়ে এই জগৎকে সুন্দর করে তোলার মধ্যে। হাজারো দুঃখ কষ্টের মাঝেও তিনি যেভাবে নিজেকে ধরে রেখেছিলেন এবং বিশ্বমঞ্চে নিজের দেশকে সম্মানিত করেছিলেন, তা আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে লড়াই করার শক্তি যোগায়। আজকের এই পুরো মহাকাব্যিক অধ্যায়টি আপনাদের কেমন লাগলো? রবীন্দ্রনাথের জীবন থেকে নেওয়া কোন শিক্ষাটি আপনার নিজের জীবনে সবচেয়ে বেশি প্রেরণা যোগাবে বলে মনে হয়? অথবা তার কোনো গান, কবিতা বা উক্তিটি আপনার জীবনের কঠিন সময়ে আপনাকে সবচেয়ে বেশি শক্তি দেয়, সেটি এখনই নিচে কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য পড়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। যদি আজকের এই দীর্ঘ এবং অনুপ্রেরণামূলক কাহিনীটি আপনার মনের ভেতরের শক্তিকে একটু হলেও জাগিয়ে তুলে থাকে, তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের ও প্রিয়জনদের সাথে এটি শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই ধরনের শিক্ষণীয় ইতিহাস, অজানা রহস্য, মোটিভেশন এবং মহান মানুষদের জীবন বদলে দেওয়ার মতো গল্প নিয়মিত পেতে আমাদের এডুভাই স্টুডিও চ্যানেলটির সাথেই থাকুন। আজ তবে এখানেই ইতি টানছি। দেখা হবে আগামী পর্বে আরও একটি নতুন এবং আকর্ষণীয় কাহিনী নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।